ইসরায়েল বোমা ফেলতেছে গাজায়, আর অর্থনীতি জয় বাংলা হইতেছে ইসরায়েলের। যুদ্ধ শুরুর পরে ইসরায়েলের ক্ষতি $16 বিলিয়ন ছাড়াইছে। হিসাব করেন, চায়নার কাছে $5 বিলিয়ন পাইলে কার্ল রানী রক্ষা পেয়ে যায়, আর সেইখানে তার ক্ষতি $16 বিলিয়ন এই পর্যন্তই কয়েক মাসে। ফেব্রুয়ারিতে সিএনএন বলছিল লাস্ট কোয়ার্টারে, রয়টার্সও বলছিল যে লাস্ট কোয়ার্টারে মানে 2023-এর লাস্ট কোয়ার্টারে তাদের অর্থনীতি 20% সংকুচিত হয়েছে। সকল বিখ্যাত মিডিয়া এই নিয়ে রিপোর্ট করেছিল। বড় আশা করেছিল ইসরায়েল যুদ্ধের আগে যে 3% জিডিপি গ্রোথ হবে, এখন 20% নেগেটিভ গ্রোথ। প্রত্যেকদিন খরচা, প্রত্যেকদিন কত খরচা জানেন? $260 মিলিয়ন। যুদ্ধের খরচা প্রচুর। ইসরায়েলের যা রিজার্ভ আছে সেইটার 20% এই যুদ্ধের জন্য তারা চাইছে। কত জানেন? এই 20% $45 বিলিয়ন চাইছে। আমেরিকা টাকা পয়সা দিচ্ছে, এটা সত্য। আমেরিকা কত দিচ্ছে? $14 বিলিয়ন। আর এইদিকে অর্থনীতি জয় বাংলা হওয়ার পাশাপাশি ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সি আছে যারা ক্রেডিট মানে ঋণ নেওয়া যে দেশগুলো তাদের একটা ক্রেডিট রেটিং দেয়। বাংলাদেশেরও একটা ক্রেডিট রেটিং আছে, সেটা জয় বাংলা হয়ে গেছে। ইসরায়েলের ক্রেডিট রেটিং খুব ভালো ছিল, A+ ছিল, সেটা AA- হয়েছে। তার মানে ওইখানে ইনভেস্ট করা, ওইখানে ব্যবসা করা, ইসরায়েলে ব্যবসা করা, এইটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যে কোনো কর্পোরেশনের জন্য। এই লড়াই এখন ঠিক কি অবস্থায় আছে? কিভাবে আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্কগুলো পরিবর্তিত হইতেছে? যে জোশ নিয়ে ইসরায়েল গাজায় আক্রমণ করতে গেছিল তার বর্তমান অবস্থা কি? এই নিয়ে একটা আপডেট আমার পাঠক আর দর্শকদের আজকে দিতে চাই। তাহলে আপনারা একটা ধারণা পাবেন যে বিপুল শক্তিশালী পশ্চিম আর তার সাথে ইসরায়েল, এই শক্তির বিরুদ্ধে তুলনামূলক অনেক দুর্বল ফিলিস্তিন কিভাবে একটা বৈশ্বিক প্রতিরোধ গড়ে তুলছে, এইটা আমাদের জানা দরকার। ফিলিস্তিনে যুদ্ধ দীর্ঘ হইতে যাইতেছে, তার ফলে অর্থনৈতিক ক্ষতির ফাঁদে পড়তেছে জায়নবাদী ইসরায়েল, ঠিক যেমনটা পড়ছিল তাদের মদতদাতা আমেরিকা আফগানিস্তানের মাটিতে। আমরা কিছু কিছু ক্ষতির বিষয় দেখলাম, আরো কি কি ক্ষতি হয়েছে বা পড়তে যাচ্ছে সেটা আমরা একটু আলাপ করি। প্রায় 3.5 লক্ষ রিজার্ভ ফোর্স যুদ্ধে জড়াইছে, এটার খরচ কত সেটা তো আমরা দেখলামই। $45 বিলিয়ন চাইছে, কিন্তু এই রিজার্ভ ফোর্স তো অন্য কাজ করতো, সেই কাজ বন্ধ হয়ে গেছে। যুদ্ধ শুরুর পরের অবস্থা, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিচার বিভাগ নিয়ে একটা বিতর্কিত প্রস্তাবের পর থেকেই দখলদার ইসরায়েলি অর্থনীতি কিছুটা সংকটের মধ্যে ছিল। তো এই যে 3,60,000 রিজার্ভ ফোর্স, তাদেরকে কাজের জায়গা থেকে ডেকে নিয়েছে। এরা নানা ধরনের কাজে যুক্ত ছিল, কেউ মাস্টার ছিল, কেউ শ্রমিক ছিল, কেউ ইঞ্জিনিয়ার ছিল, নানা ধরনের। তো এই চলে যাওয়ার ফলে এবং প্রায় 2.5 লাখ ইসরায়েলিকে নিরাপদ স্থানে সরায় নেওয়াতে ইসরায়েলদের অনেক ব্যবসা লাটে উঠে গেছে। রেস্টুরেন্ট এবং দোকানগুলো এখন খালি পড়ে থাকে। আর এয়ারলাইন্স গুলা তাদের বেশিরভাগ ফ্লাইট ক্যান্সেল করছে। প্রাণ ভয়ে টুরিস্টরাও তাদের ট্যুর বাতিল করছে। ইসরায়েল একটা বড় ট্যুরিস্ট ডেস্টিনেশন ছিল সারা পৃথিবীর। ইসরায়েলের একটা প্রধান গ্যাস ফিল্ড ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। কৃষি জমিগুলা শ্রমিকের অভাবে অবহেলায় পড়ে আছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো হাজার হাজার শ্রমিককে কাজে না আসার জন্য বলতে বাধ্য হচ্ছে। যুদ্ধ শুরুর পরে ইসরায়েলি ফিনান্স মিনিস্টার একটা বিশেষ অর্থনৈতিক প্রণোদনা প্রস্তাব পাশ করছিল। সেখানে দেখা যাচ্ছে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য $1 বিলিয়ন চাওয়া হয়েছে। ওদের নিজেদের ব্যাংক অফ ইসরায়েল এটা বলছে যে এই যুদ্ধ এই বছর এবং আগামী বছর ইসরায়েলের অর্থনীতিকে স্তিমিত করে দেবে এবং দেশের বাজেট ঘাটতি প্রচন্ডভাবে বাড়ায় তুলবে। কারণ যুদ্ধকালে স্বাভাবিকভাবে তার খরচ বাড়বে। সে কত খরচ চাইছে সেটা তো বলছে, তাই না? তার ইকোনমি ছোট হয়ে আসতেছে, কিন্তু খরচ বাড়তেছে। $45 বিলিয়ন এক্সট্রা খরচ করতে হবে, আর $16 বিলিয়ন তার অলরেডি লস। ইসরায়েল পরিকল্পনা নিছে কি? ইসরায়েল পরিকল্পনা নিছে হামাসকে নিশ্চিহ্ন করে ফেলবে, এবং এইটা একটা অবাস্তব পরিকল্পনা। এটা করতে গেলে অবধারিতভাবে ইসরায়েল একটা দীর্ঘ যুদ্ধের ফাঁদে পা দেবে, বলা যায় ইতিমধ্যে দিয়ে ফেলছে। তাদের গ্যাস এবং খনিজ সম্পদ এটা উত্তোলন, এটা বন্ধ হওয়ার জোগাড়। পূর্ব ভূমধ্যসাগর লেভিয়াথান ফিল্ড থেকে ইসরায়েল একচেটিয়া তেল এবং গ্যাস উত্তোলন করছে। এগুলা বিক্রির জন্য তারা জর্ডান এবং মিশরের সাথে $1 বিলিয়ন চুক্তিও করছিল। যদিও স্থানীয় জনগণ বলে যে এইগুলো ফিলিস্তিন থেকে চুরি করা গ্যাস এবং তেল।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মিসাইল থেকে বাঁচার জন্য মার্কিন কোম্পানি শেভরনকে তামার গ্যাস ফিল্ডের প্রোডাকশন বন্ধ রাখতে বলে ইসরায়েল। এবং এনার্জি এক্সপার্টরা মনে করে যে এতে ইসরায়েল প্রত্যেক মাসে $200 মিলিয়ন রেভিনিউ হারাচ্ছে, আয় হারাচ্ছে। আর যদি হিজবুল্লাহর যোদ্ধারা ফুল স্কেলে যুদ্ধে জড়ায়, তাহলে ইসরায়েলের সবচেয়ে বড় 2টা ফিল্ড সহ আরো 2টা প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ডেড সি অঞ্চল আছে না, ওইটা খনিজ সম্পদে ভরপুর। ইসরায়েলের আজদদ পোর্ট অবরুদ্ধ গাজা থেকে মাত্র 20 মাইল দূরে। ওইটা পটাশ রপ্তানির একটা বড় কেন্দ্র। ওয়াল স্ট্রিট স্টক মার্কেট ইতিমধ্যেই সম্ভাব্য পটাশ সাপ্লাই সমস্যার কারণে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ছে এবং যুদ্ধ শুরুর পরেই কিছু সারের দাম লাভ দিয়ে বেড়ে গেছে, কারণ পটাশ সার উৎপাদনের একটা প্রয়োজনীয় উপাদান। গাজার এবং পাশাপাশি ওয়েস্ট ব্যাংকেরও অনেক লোক কাজ হারাইছে। শুধু অবরুদ্ধ গাজাতেই কাজ হারাইছে 61% কর্মজীবী। আইএলওর তথ্য অনুযায়ী পশ্চিম তীরে 24% কর্মজীবী কাজ হারাইছে। এবং কর্মী স্বল্পতার কারণে ইসরায়েলে প্রায় 80%-এর বেশি প্রজেক্ট মুখ থুবড়ায় পড়ছে। এবং আইএলও বলছে যে এই যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি সামনের অনেক দিন পর্যন্ত বজায় থাকবে। বড় বড় আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলো প্রোডাকশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের অফিস আছে কিন্তু ইসরায়েলে, যাদের মধ্যে আছে মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যাপেল, ওরাকল। ইন্টেলের একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে প্রচুর টাকা, যা গাজা বর্ডার থেকে জাস্ট 30 মিনিটের দূরে। এইগুলা সবই এখন রকেট হামলার আশঙ্কার মধ্যে আছে। ইসরায়েলের রপ্তানির 48%ই প্রযুক্তি। এই খাতের উন্নতি ধরে রাখা তার অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। তো ইসরায়েল সরকারের যেটা ইনোভেশন অথরিটি যুদ্ধকালীন অবস্থা পর্যবেক্ষণ করে দেখছে যে স্টার্ট আপ কোম্পানিগুলা পুঁজি এবং কর্মী এই দুই কমতির দিকে, বিশেষ করে রিজার্ভ ফোর্সের ডাক পড়ায়, কারণ এই রিজার্ভ ফোর্সের অনেকেই এই স্টার্ট আপ কোম্পানিগুলোতে কাজ করত। ইসরায়েল অনেক গর্ব করতো তার হাইটেক কোম্পানিগুলোকে নিয়ে, কিন্তু সেইগুলো যারা কাজ করতো এবং এক্সিকিউটিভ ছিল তাদের 10 থেকে 15% নাই হয়ে গেছে, কারণ 3,60,000 রিজার্ভ ফোর্স মোবিলাইজ করার কারণে ইসরায়েলের মোট কর্মক্ষম জনসংখ্যার 10%ই যুদ্ধে যোগদান করছে। চিন্তা করেন, শুধুমাত্র ঢাকার সকল কর্মক্ষম মানুষের 10 ভাগ যদি যুদ্ধে চলে যায়, ঢাকা শহর কি স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম চালাইতে পারবে? এবং এরা যুবক, এরা তরুণ এবং এরা সক্ষম। আর্মি, নেভি, এয়ারফোর্স সব মিলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদস্য সংখ্যা 1.5 লাখের মতো। আর এই যুদ্ধে আরো 3.5 লক্ষ রিজার্ভ ফোর্সে ডাকছে। এদের মধ্যে তো আছে, আমি আগেই বলছি, শিক্ষক আছে, প্রযুক্তিবিদ আছে, নতুন উদ্যোক্তা আছে, কৃষক আছে, আইনজীবী আছে, ডাক্তার আছে, নার্স আছে, কর্মী আছে, ট্যুরিজম কর্মী আছে, হোটেল কর্মী আছে, ফ্যাক্টরি শ্রমিক আছে। এরা সবাই তাদের কাছ থেকে এতদিন কিন্তু অ্যাবসেন্ট আছে, উপস্থিত নাই। একদিকে তো উৎপাদনশীলতা কমাই দিছে, অন্যদিকে 3 লাখ অতিরিক্ত ফোর্স এবং তাদের কারো কারো পরিবারগুলোর ভরণ পোষণ করতে হচ্ছে ইসরায়েল সরকারকে, যা এই মুহূর্তে ইসরায়েলের জন্য একটা বড় ব্যয়। তারা কোনো উৎপাদনমূলক কাজে যুক্ত নাই। তারা যে কাজের সাথে যুক্ত ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার কাজটা আর কেউ করতে পারতেছে না। ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে সেকেল। ডলারের বিপরীতে ইসরায়েলি মুদ্রায় সেকেলের মান ক্রমাগত কমেই যাচ্ছে। আর কাটালানের মতো সেকেলের মান ধরে রাখার জন্য ইসরায়েলের সেন্ট্রাল ব্যাংক শেষ পর্যন্ত $30 বিলিয়ন ফরেন রিজার্ভ বিক্রি করতে বাধ্য হয়েছে। এরপরে সেকেলের মান ফিরে আসছে। 1995 সাল থেকে ট্যুরিজম খাতে ইসরায়েলের বেশ আয় হচ্ছিল, বছরে $5 বিলিয়ন করে আয় হচ্ছিল। 1919 সালে হয়েছে $8.46 বিলিয়ন। 2020 সালে কোভিডের কারণে কমে গেছিল, কিন্তু 2022 থেকে এটা বাড়ার কথা ছিল, কিন্তু 2023-এর 7 অক্টোবর থেকে এইটা কোভিডের সময়ের চাইতেও কমে আসছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষণে ক্ষণে সাইরেন বাজতেছে হামাসের রকেটের ভয়ে। এমনকি এরা জানে যে হিজবুল্লাহর হাতে এমন রকেট আছে যেগুলো ইসরায়েলের পুরো এলাকা কভার করতে পারে। অতএব বলাই বাহুল্য, এই ইসরায়েলে কে আসবে যুদ্ধের মধ্যে বেড়াইতে? এর মধ্যে 2 লাখ ইসরায়েলিকে অন্য জায়গায় সরাই ফেলতে হয়েছে, তাদেরকে হোটেলে রাখতে বাধ্য হচ্ছে সরকার, যে কারণে ইসরায়েলি সরকারের বিশাল একটা খরচ হচ্ছে। ইসরায়েলে 20,000 আমেরিকান ছিল যারা ইসরায়েল এবং গাজায় ছিল। তারা প্রথম সপ্তাহে বের হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। অবশ্য এখনো আসল সংখ্যা জানা যায়নি কতজন ইতিমধ্যে ইসরায়েল থেকে চলে গেছে। এছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যাদের সুবিধা আছে তারা সে সমস্ত ইসরায়েলি অনেকেই রোম, সাইপ্রাস, গ্রিসে চলে যাচ্ছে, ইউরোপে চলে আসতেছে।
এইসবের কারণে ইসরায়েলের ইকোনমিতে এক ধরনের অস্থিরতা কাজ করতেছে। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পরে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলা দখলদার ইসরায়েলের উপরে অয়েল এম্বার্গো দেয়। তখন দখলদার ইসরায়েলের পাশাপাশি মদতদাতা যুক্তরাষ্ট্রকেও ভোগ করতে হয়েছিল এক তেল নিষেধাজ্ঞার ফল, যা তাদের জাতীয় অর্থনীতির উপরে যথেষ্ট প্রভাব ফেলছিল। 2023 সালের 19 নভেম্বর এই পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর অর্গানাইজেশন যে ওপেক এবং তার মিত্র রাশিয়া মিলে ওপেক প্লাস, এটা ভিয়েনাতে বসছিল একটা গুরুত্বপূর্ণ বৈঠকে। এই বৈঠকে ইরান প্রস্তাব দিছিল জায়নবাদী ইসরায়েলের উপরে আবারও সেই তেল নিষেধাজ্ঞা দেয়ার। যদিও এই বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু যুদ্ধের ব্যাপ্তির কারণে যদি অদূর ভবিষ্যতে বর্ণবাদী ইসরায়েলের উপরে এই তেল নিষেধাজ্ঞা দেওয়া হয়, তা হবে ইসরায়েলের জন্য একটা জীবন মরণ সমস্যা। এইবার আসেন দেখি আন্তর্জাতিক রাজনীতিতে কি প্রভাব পড়ছে। আরব বিশ্বে আব্রাহাম অ্যাকর্ড বলে একটা চুক্তি হয়েছিল, আরব দেশ আর ইসরায়েলের মধ্যে সম্পর্ক একটা স্বাভাবিকীকরণের একটা ব্যবস্থা নেবে। এর মধ্যে অনেকে যুক্ত ছিল, মানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এরা ছিল। এটার মধ্যস্থতা করছিল আমেরিকা। আব্রাহাম অ্যাকর্ড কেন? তার মানে হইতেছে যে তারা বলতে চাচ্ছে যে আমরা সকলেই হযরত ইব্রাহিমের উম্মত, তো দুই ধর্মেরই লোক, তো আসো আমরা মিলেমিশে থাকি আর কি। কিন্তু এই আব্রাহাম অ্যাকর্ডের এই সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া এটা থমকে গেছে। শুধু থমকে গেছে না, অনেকে এখান থেকে পিছু টান দিতেছে। দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে মামলা দিছে, আর এই মামলায় পাশে দাঁড়াইছে মিশর। মিশর হচ্ছে সেই দেশ যে 1979 সালে প্রথম ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করছিল। সৌদি আরবের সাথে একটা সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া চলতেছিল, এইটা সৌদি আরব ঠান্ডা ঘরে পাঠায় দিছে। মরক্কো এই স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার মধ্যে ছিল, কিন্তু মরক্কোর জনগণ ফুইসা উঠছে। সরকার যেন তার সেই পথ থেকে সরে আসে, তার মতো চাপ ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলতেছে যে ইউনাইটেড আরব আমিরাত আর বাহরাইন তাদের দেশের জনমতের বিরুদ্ধে যেতে পারবে কিনা সন্দেহ। ইসরায়েল আরব দেশগুলোর অর্থনীতিতে আর যুক্ত বোধহয় হইতে পারবে না। এখন ইসরায়েলের বিরুদ্ধে কোন কোন দেশ দাঁড়াইছে এবং বিবৃতি দিছে, আসেন সেটা একটু দেখি। এডিটর সাহেব দেখেন, পত্রিকা থেকে এক এক করে দেখেন। আলজেরিয়া, আফ্রিকান ইউনিয়ন, বেলিজ, ব্রাজিল, কলম্বিয়া, কিউবা, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, আয়ারল্যান্ড, কুয়েত, মরক্কো, মালয়েশিয়া, মালদ্বীপ, নরওয়ে, ওমান, পাকিস্তান, কাতার, রাশিয়া, সিরিয়া, সাউথ আফ্রিকা, ভেনেজুয়েলা। ব্রিক্স এটা বলছে যে সিজফায়ার করতে হবে। চায়না এই গণহত্যার বিরুদ্ধে বলছে। সারা পশ্চিম জুড়ে শুরু হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যান্টি ইসরায়েল প্রোটেস্ট। বাংলাদেশ ছাড়া অবশ্য। আমাদের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সকালে বিসিএস এ পড়ার জন্য লাইব্রেরিতে দৌড়ায়। বাইডেন পর্যন্ত বলছে ইসরায়েলে অস্ত্র দেবে না, বোমা পাঠাবে না। তো বাইডেন কি ভালো হয়ে গেছে? হ্যাঁ, না। আসেন ইসরায়েল প্রসঙ্গে বাইডেন কি বলছিল সেটা একটু দেখি। Let me say this as clearly as I can. This is not a moment for any party hostile to Israel to exploit these attacks to seek advantage. The world is watching. I've also been in contact with the King of Jordan, spoken with members of Congress, directed my national security team to engage with their Israeli counterparts, military to military, intelligence to intelligence, diplomat to diplomat, to make sure Israel has what it needs. তার মানে ভালো হয় নাই, দেশে দেশে ফিলিস্তিনের পক্ষে যে সংহতি সেটা ভয় পাইছে। নিজের দেশের সবচেয়ে সেরা শিক্ষকেরা, নিজের দেশের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইছে। বাইডেন চাচ্চু এর গণহত্যাকে ঘটতে দিয়া সারা দুনিয়ার বিবেকবান মানুষের বিরুদ্ধে দাঁড়াইছে। তার দেশের সবচেয়ে উজ্জ্বল ছাত্রছাত্রীরা, সবচেয়ে উজ্জ্বল একাডেমিশিয়ানরা দাঁড়াইছে বাইডেনের বিরুদ্ধে। এই একই ঘটনা ঘটছিল ভিয়েতনাম যুদ্ধের সময়। ইসরায়েল শুধু তার নৈতিক অবস্থানই হারায় নাই, সে তার অর্থনৈতিক অবস্থাও জয় বাংলা হয়ে গেছে। এই যুদ্ধ কঠিন, এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলতেছে, কিন্তু আমরা সারা দুনিয়ার মুক্তিকামী মানুষ, সারা দুনিয়ার বিবেকবান মানুষ ফিলিস্তিনের পক্ষেই থাকবো, স্বাধীন ফিলিস্তিনের পক্ষেই থাকবো যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে। এবং এই স্বাধীনতার বিরুদ্ধে যারা দাঁড়াবে, যারাই শত্রুতা করবে ফিলিস্তিনের সাথে, তারা আমাদের শত্রু, তারা বাংলাদেশের শত্রু, তারা বাংলাদেশের জনগণের শত্রু। আমাদের সমর্থন ফিলিস্তিনের প্রতি অব্যাহত থাকবে, চিরজীবন থাকবে, যতদিন পর্যন্ত না ফিলিস্তিন মুক্ত হয়, যতদিন পর্যন্ত না
ফিলিস্তিন স্বাধীন হয়। যারা ফিলিস্তিনের শত্রু তারা বাংলাদেশেরও শত্রু।